চাল উৎপাদনের তথ্যে গরমিল আছে মন্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রীর, বিবিএসকে দুষলেন কৃষিমন্ত্রী। সূচকের উত্থানে সর্বোচ্চ উচ্চতায় দেশের 2 শেয়ার বাজার, ৬,৯০০ পয়েন্ট ছাড়ালো ডিএসইএক্স। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকের বিশেষ তহবিলে তদারকি বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, রিপোর্ট দিতে হবে প্রতি মাসে। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে সূচকের রেকর্ড গড়েছে দেশের 2 শেয়ার বাজার। চালুর পর প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ৬,৯০০ পয়েন্ট অতিক্রম করেছে। লেনদেন হয়েছে ২,৩৬৬ কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকের অবস্থান ২০,১৭৩ পয়েন্টে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। বুধবার দিনের শুরু থেকে উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,৯১৬ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। একইভাবে ডিএসই 30 এবং সরিয়া সূচকও রয়েছে রেকর্ড অবস্থানে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২,৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১৭ কোটি টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত আছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে জিপিএইচ ইস্পাত। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং, দ্বিতীয় রংপুর ফাউন্ড্রি এবং তৃতীয় অবস্থানে ইস্টার্ন ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৫৯.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০,১৫৬ পয়েন্টে, যা সূচকটির সর্বোচ্চ অবস্থান। লেনদেন হয়েছে ৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চালের উৎপাদন, মজুত ও চাহিদার তথ্য নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন মন্ত্রীরা। এই জন্য পরিসংখ্যান ব্যুরোকে দুষছেন কৃষিমন্ত্রী। সঠিক তথ্য না থাকায় বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। সকালে রাজধানীতে ধান গবেষণা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেশের চালের উৎপাদন বাড়ানো নিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির এই আয়োজন। ২০৩০ সালে চালের উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য তাদের। সংস্থার মহাপরিচালক বলেন, বর্তমানে প্রতি হেক্টর জমিতে ৫ টন চাল উৎপাদন হলেও তা দ্বিগুণ করা সম্ভব। এজন্য উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন, শ্রমিক খরচ কমানো ও কৃষক স্বার্থকে বিবেচনায় নিতে হবে। সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা বলছি যে কৃষকের যে এখন যে আয়, সেই আয়টা ২০৩০ সনে ডবল হবে। এটা আমরা ডাবলিং রাইস প্রোডাক্টিভিটি আমরা বলতেছি। সেটার জন্য আমরা যেমন উত্তর আমরা বলছি জেনেটিক পটেনশিয়ালিটি, অর্থাৎ এখন যে ভ্যারাইটিগুলো আমাদের আছে, এখন এর চেয়ে ভালো ভ্যারাইটি আমরা ডেভেলপ করব। এটা আমরা কখন কিভাবে ডেভেলপ করব, এটাও আমাদের একটা পাইপলাইন আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর দেশে চালের উৎপাদন হয়েছিল ৩,৮৭,২৪,০০০ টন। এবারে লক্ষ্যমাত্রা ৩,৯৬,০০,০০০ টন। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যথেষ্ট চাল উৎপাদন হয়েছে দেশে, আবার ১৭ লাখ টন চাল আমদানিও করা হচ্ছে, কিন্তু তার কোনো প্রভাব বাজারে পড়ছে না। ইকোনমিক্সের সাধারণ নিয়মগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করি না বলে আমার মনে হয় কৃষিতে কিছু ভুল ধারণা আছে বাজার সম্পর্কে, আমাদের এর থেকে সরে আসতে হবে। আরেকটা হলো অনেক দূর যেতে হবে। আমরা যতটা সম্ভব, লার্জেস্ট প্রাইভেট সেক্টর হলো এগ্রিকালচার, সেই প্রাইভেট সেক্টর প্রিন্সিপালটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। তা নাহলে হাজার হাজার ভর্তুকি দিয়েও কিন্তু আমরা ওইখানে থেকে যাব। চাল উৎপাদনের সঠিক তথ্য নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রীকে বিষয়টি সতর্কতার সাথে তদারকির আহ্বান জানান তিনি। প্ল্যানিং কমিশনই করে জনসংখ্যার, এই জনসংখ্যা এবং আমাদের কত খাদ্যের দরকার, এগুলো নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। নেক্সট যে সেন্সাস হবে,
এই সেন্সাসে যেন সামান্যতম কোনো ভুল না থাকে। গত সেন্সাস নিয়ে অনেক সমালোচনা রয়েছে, এটা নির্ভুল কিনা এটা নিয়ে অনেক সমালোচনা আছে। কাজে এটাকে কিভাবে তাড়াহুড়া করার কোনো দরকার নেই, সেন্সাস দরকার হলে আরো 2 বছর পরে হোক। 2050 সালে দেশে চালের উৎপাদন 6 কোটি 8 লাখ টনে উন্নীত করার লক্ষ্য ব্রির। এজন্য গুরুত্ব দেয়া হয়েছে অনাবাদি জমি চাষের ওপর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাল উৎপাদন ও সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিয়ের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবির। জনাব শাহজাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আমরা প্রতিবেদনটিও দেখছিলাম, তো চালের উৎপাদন, ভোগ এবং মজুদের গরমিলের কথা বলা হচ্ছে তো অনেক দিন ধরে, তো এর সমাধানে আসলে কি উদ্যোগ না যেতে পারে? এটা আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল, আমরা একটি উপস্থাপনা এখানে দিয়েছি। আমরা 2030 সনের মধ্যে ডাবলিং রাইস প্রোডাক্টিভিটি আমরা করতে যাচ্ছি, যেটা এসডিজির গোল। আপনারা জানেন যে 2030 সালের মধ্যে এটা আমাকে বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে আমরা এটি 2040 সালে আমাদের উৎপাদন কত করতে হবে, আমাদের খাদ্য চাহিদা কত হবে, 2050 সন পর্যন্ত আমরা এটা ফোরকাস্ট করেছি। সেইখানে আমরা উৎপাদন, আমাদের কৃষি মন্ত্রণালয় বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কাজ হলো আমাদের উৎপাদন কিভাবে বাড়ানো যায়। প্রতিনিয়ত উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে। আপনারা জানেন যে প্রতিনিয়ত বাংলাদেশে 20 থেকে 22 লক্ষ লোক বাড়ছে, এবং অন্যদিকে আমাদের জমি কমে যাচ্ছে, আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু উৎপাদন প্রতিনিয়ত বাড়াতে হবে, এবং সেই কাজটি আমরা আমাদের করছি। উৎপাদন বাড়াতে হবে, কিন্তু উৎপাদন বাড়াতে আসলে গবেষণা বা আসলে আর এছাড়াও আর কি কি উদ্যোগ আমরা এই পর্যন্ত নিয়েছি? না, এটা হলো আমরা যারা গবেষণায় চাকরি করি, বিশেষ করে আমরা যারা ব্রিতে চাকরি করি, আমাদের কাজ হলো নতুন নতুন জাত উদ্ভাবন করা, প্রযুক্তি উদ্ভাবন করা। সেটা আমরা করছি, এবং আমরা দেখবেন যে আমরা আমাদের যে খাদ্য চাহিদা, সেই খাদ্য চাহিদা অনুসারেই কিন্তু আমাদের খাদ্য উৎপাদন হচ্ছে। আমরা এই বছর আপনারা যে বুড়োতে আমরা যে হারভেস্ট করেছি, ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদন আমরা করেছি, 2 কোটি টনের উপরে আমরা বুড়োতে হারভেস্ট করেছি। আমরা গত বছর যদিও আমাদের বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও কিন্তু আমাদের উৎপাদন 1 কোটি 44 লক্ষ টন হয়েছে, আউশের উৎপাদন হয়েছে। আমরা চেষ্টা করছি উৎপাদন আমাদেরকে বাড়িয়ে আমাদের খাদ্য যে ফুড সিকিউরিটি সেটাকে এনশিওর করা। এখন বাজারে অনেক সময় বলা হচ্ছে যে চালের দাম বেড়ে গেছে। চালের দাম বেড়ে যাওয়া আর প্রাপ্যতা কিন্তু এক জিনিস নয়। আমাদের বাজারে আপনি দেখবেন প্রচুর পরিমাণে চাল আছে, চাল পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো ঘটনা কিন্তু মার্কেটে নেই। আমাদের চাল প্রচুর আছে। এখানে জানতে চাবো, আপনি তো বললেন যে আমরা চাহিদা অনুযায়ী আসলে খাদ্য উৎপাদন করছি এবং আমাদের বাড়তিও থেকে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় চাল আমদানির প্রয়োজনীয়তা পড়ছে, তো এই বিষয়টা কেন হচ্ছে তাহলে? এখন আমদানির প্রয়োজন হচ্ছে সরকার, এটি হলো একটা গণতান্ত্রিক সরকার। সরকার মানুষের, গরিব মানুষের বেশি দামে চাল খেতে হচ্ছে। আপনারা জানেন যে চালের দাম একটু বেশি, গরিব মানুষ চাল বেশি দামে খাচ্ছে, বা ভোক্তা পর্যায়ে চাল বেশি দামে খেতে হচ্ছে। সরকার এখানে যেহেতু সরকার জনগণের সরকার, সরকার সবসময় চিন্তা করবে যে কিভাবে চালের দামটা বেশি ভোক্তা পর্যায়ে দেওয়া যায়। যেহেতু সরকার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে প্রকিউর করতে পারছে না, সেই জন্য বাহিরের মার্কেট থেকে এনে সরকারি বাজারটাকে স্থিতিশীল করার চেষ্টা করছে। আসলে এইটাই কিন্তু মূল কারণ। কিন্তু খাদ্য ঘাটতি আমাদের দেশে আছে। আমরা এস্টিমেট করেছি এটা, যে এখন পর্যন্ত আমাদের যে খাদ্য আছে সেটা হলো আমাদের আগামী মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেও আমাদের এই বুড়ো এবং আমনের যে আউশের যে উৎপাদন হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আমরা যেতে পারবো। তারপরে মাঝে আমাদের আসবে হলো আমন। আমন সেটা হলো আমাদের জুন পর্যন্ত যদি আমরা চলতে পারি, তা আবার বুড়ো আসবে। সুতরাং আমার দেশে কিন্তু চালের কোনো অভাব নাই। চাল কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু সেটা হলো ম্যানেজমেন্টের, মার্কেটিং এর একটা সমস্যা, মার্কেট চেইনে একটা সমস্যা। আরেকটি বিষয় আমি জানতে চাবো যে বাজারে চালের দাম কমাতে প্রাইস কমিশন গঠনের সুপারিশ করা হয় উপস্থিত কৌশলপত্রে, তো এই প্রাইস কমিশন করা হলে কি চালের দাম কমবে, কি মনে হয় আপনার? প্রাইস কমিশন আমরা এখানে আমরা একটা অনলাইন প্রকিউরমেন্ট সিস্টেম আমরা এখানে প্রস্তাব করেছি। সেই অনলাইন প্রকিউরমেন্ট সিস্টেমটা সবকিছু অনলাইনে মার্কেটিংটা হবে। ধান বেচা কিনা, চাল বেচা কিনা সব অনলাইনে হবে। সরকার সেখানে আমরা বলছি একটা প্রাইস কমিশন গঠন করবে। প্রাইস কমিশন এই অনলাইন সিস্টেমটা তারা পরিচালনা করবে, এবং তারা একটা
পয়েন্ট তারা নির্ধারণ করবে যেখানে এই ধান চাল কেনা বেচা হবে, এবং কোথাও এবং সরকার বছরের শুরুতেই একটা প্রাইস নির্ধারণ করবে। এই প্রাইসের এবং সর্বনিম্ন একটা মূল্য নির্ধারণ করবে। সর্বনিম্ন মূল্যের নিচে যদি কোথাও ধান বা চাল বেচা কিনা হয়, সেইখানে আমরা সব প্রপোজ করেছি সরকার সেখানে কৃষকদেরকে ভর্তুকি প্রদান করবে এবং প্রাইস কমিশন সেটা করবে। আমরা মনে করি প্রাইস কমিশন যদি করা হয়, এই আজকে যে বাজারে যে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেটা হয়তো থাকবে না, সেটা হয়তো মিনিমাইজ করা সম্ভব হবে। হ্যাঁ, ডক্টর শাহজাহান, আমাদের সাথে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। উমরা হজ পালনে সিনোফার্মের করোনা টিকা নিয়ে জটিলতার অবসান ঘটেছে। সৌদি আরব সিনোফার্মের টিকার অনুমোদন দেয় বুস্টার ডোজ লাগবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহমুদ আলী। বুধবার সচিবালয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলের অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। এই সময় প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে বিশ্বের যে কোনো স্থান থেকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে কোনো হোটেল বা রিসোর্টে অনলাইনে বুকিং দেওয়া যাবে। বছর দুয়েক আগ থেকে এই ব্যবস্থাপনা যুক্ত হলেও বুকিং ফি পরিশোধ নিয়ে জটিলতা ছিল। এর মধ্য দিয়ে হোটেল ব্যবস্থাপনার স্বচ্ছতা জবাবদিহিতায় নিশ্চিত হবে বলে আশা করেন বিমান প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল 8:30টায় বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ দেশে আনা হবে। বিমানের যাতে কোনো ধরনের কোনো সংকট তৈরি না হয়, যাত্রী সেবার কোনোভাবে অসুবিধা না হয়, নিম্নগামী না হয়, যাত্রী সেবা যাতে আরো উন্নত করা যায়, এই যে লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সবসময় খোঁজখবর রাখছেন এবং আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি বিমান এবং বিমানের যাত্রী সেবা উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। নতুন সুযোগ খুঁজতে এখন তাসখান্দের 14 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এই দলের মূল লক্ষ্য। করোনা পরিস্থিতিতে যখন নাকাল বিশ্ব, তখন ব্যবসা ও বিনিয়োগের জন্য নতুন বাজারের সন্ধানে বাংলাদেশ। শুধু মধ্যপ্রাচ্য বা পশ্চিমা বিশ্ব নয়, ঢাকার নজর এখন মধ্য এশিয়ার দেশগুলোতেও। এ লক্ষ্যেই 7 দিনের ব্যস্ত সূচি নিয়ে এ অঞ্চলের অন্যতম ব্যবসা কেন্দ্র উজবেকিস্তানের সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই 5টা খাত নিয়ে আমরা মূলত এবার করতেছি। এর সাথে আমরা ওনাদের আমি আশা করতেছি যে ওনাদের প্রধানমন্ত্রী, ওনাদের উপপ্রধানমন্ত্রী, তারপর স্বাস্থ্যমন্ত্রী, তাদের আইটি মন্ত্রী সকলের সাথেই আগামী 4-5 দিন যে আমরা এখানে আছি ওনাদের সাথে দেখা হবে। উজবেকিস্তানে আমদানির চেয়ে বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এরই মধ্যে অন্যতম পাট ও পাটজাত পণ্য, ওষুধ শিল্প, তৈরি পোশাক। গত অর্থ বছরে এ বাজার থেকেই বাংলাদেশের আয় $24 মিলিয়ন। এবার অন্যান্য খাতের রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছেন সালমান এফ রহমান। যেহেতু তাদের দেশটা অনেক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, উন্নয়নের দিকে যাচ্ছে, তারাও অনেক বড় বড় প্রজেক্টগুলি নিয়েছে, যেখানে আমাদের কনস্ট্রাকশন কোম্পানি যারা আছে তাদেরও একটা সুযোগ আছে। তার জন্য আমি কনস্ট্রাকশন এর প্রতিনিধিরাও এসছেন, সেটাও আমরা দেখতেছি। আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত সফরে ব্যবসা বাণিজ্য ছাড়াও গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়টিও। তাশখন্দে আয়োজিত 4 দিনের ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের ব্যাংক, বিমা সহ আর্থিক খাতের অগ্রগতি ও সম্ভাবনাকে তুলে ধরবে বাংলাদেশের প্রতিনিধি দল। স্বাধীন রাষ্ট্র হিসেবে উজবেকিস্তানকে যেসব দেশ প্রথম দিকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ। শুরু থেকেই দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চমৎকার থাকলেও নানা প্রতিকূলতায় এই দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্কটি আছে সেটি আর প্রসার ঘটেনি। এখন সেই ঘাটতি দূর করতেই সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে আরও জোরদার করাই হবে তাশকন্দ ও ঢাকার নতুন প্রত্যয়। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তাশকন্দ, উজবেকিস্তান। 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন। তবে মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি সহ বেশ কয়েকটি শর্ত। লঞ্চ সহ অন্যান্য নৌযান ধুয়ে মুছে ও যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রস্তুতি সেরেছে পর্যটনের সাথে সংশ্লিষ্টরা।
প্রথম দিনে পর্যটক সমাগম না থাকলেও কিছুদিনের মধ্যে সুন্দরবন জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়কপথে সুন্দরবন সাতক্ষীরার আকর্ষণ প্রতিপাদ্যে পর্যটন আকর্ষণ করতে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ চোখে পড়ার মতো। 5 মাসে নিষেধাজ্ঞা শেষে পর্যটন মৌসুমকে সামনে রেখে চলছে প্রস্তুতি। কাঠগুলো নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো আমরা সারাই করে পরিস্থিতি নিচ্ছি যে টুরিস্টগুলো যেভাবে চলতে পারে, সুন্দরবন ভালোভাবে ভ্রমণ করতে পারে, সেই জন্য আমরা ট্রলারগুলো সুন্দর করে সারাই করে সুন্দর নদীতে লাওয়ার ব্যবস্থা করতেছি। সবাই বোট চালায়, আমাদের খুব এর মধ্যে দিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়েছে। আজকে আমরা টুরিস্ট পাস দিয়েছে, অনেকে জানে না, কেউ আসেনি, আসতে পারেনি, হয়তো 2-5 দিনের ভিতরে আসতে পারবে সবাই। পল্টন নির্মাণ সহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। যদি ভাটা থাকে তাহলে কিন্তু টুরিস্টরা কাদামেকে বোর্ডে উঠতে হয়, আবার কাদামেকে নামতে হয়। যদি ওখানে একটা ভালোভাবে একটা পল্টনের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু টুরিস্টদের সুন্দরবন ভ্রমণের জন্য একটি সুন্দর পথ তৈরি হবে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কোনো ধরনের বিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাস্ক ব্যতীত কোনো পর্যটককে ট্রলারে নেওয়া যাবে না। পর্যটক যে ট্রলারের ধারণ ক্ষমতা তার অর্ধেক পর্যটক নিতে আমরা তাদেরকে অনুরোধ করেছি, যেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব সেটা মেইনটেইন করা হয়। এছাড়াও প্রত্যেকটা ট্রলারে হ্যাক্সিসল সহ যে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম রয়েছে সেইগুলো তাদেরকে আমরা রাখতে বলেছি। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে 3 এপ্রিল থেকে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। এর আগে গত বছর 19 মার্চ থেকে 31 অক্টোবর পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি ও বন্যায় উত্তরাঞ্চলে বেকার হয়ে পড়েছেন অনেক কৃষি শ্রমিক। এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, দুর্গতদের সহায়তায় সরকারি তালিকায় অগ্রাধিকার পাচ্ছেন তারা। আগস্টের শেষে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় পানি বাড়তে শুরু করলে তলিয়ে যায় ধান আর মরিচ ক্ষেতের পাশাপাশি বাড়িঘর। এতে বেকার হয়ে পড়েন বিপুল সংখ্যক কৃষি শ্রমিক। কাজ না থাকায় এখন পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। আমাদের এলাকায় প্রচুর লোক বসা, এখানে কোনো কাজকর্ম নাই। আমাদের বাড়ি ঘরে পানি, আমরা কি করব? আমরা বেকার বয়ে রয়েছি, আমাদের কোনো কাজকর্ম নাই। ধান লাগানো আছে, তাও লাগাতে পারছি না পানির জন্য, বুঝছেন? না লাগাতে পারে বসে আছি এখন, নাহলে 15-20 দিন হলে বসে আছি। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, দেরিতে দেখা দেয়া বন্যায় দিনমজুর আর কৃষি শ্রমিকরা সংকটে পড়তে পারেন, এমন আশঙ্কায় আগেই প্রস্তুতি নেওয়া হয় তাদের সহায়তার। বন্যার সাথে সাথে করোনার সংকটও রয়ে গেছে। কৃষকদের জন্য আমরা সরকারের প্রণোদনার যে টাকা সেখানেও দিয়েছি, এবং এখন বন্যার চলাকালীন যখন ত্রাণের বিভিন্ন তালিকা করা হয় সেখানেও কৃষকদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, এবং বন্যা চলে গেলেও আমরা কৃষকদেরকে প্রণোদনা দেওয়ার জন্য সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে বন্যায় বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা আর ধুনট উপজেলাতে বেকার হয়ে পড়েছেন অন্তত 25,000 কৃষি শ্রমিক। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে ভারতের অর্থনীতিতে। চলতি বছরের এপ্রিল জুনে দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে 20.1%। আর গত বছরের একই সময় ভারতের অর্থনীতিতে সংকুচিত হয়েছিল 24% বেশি। বিশ্লেষকরা বলছেন, এপ্রিল জুনে দেশটিতে ভোক্তা খরচ এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ায় লকডাউনে জর্জরিত অর্থনীতি রেকর্ড হারে ঘুরে দাঁড়িয়েছে। পাশাপাশি উৎপাদন এবং নির্মাণ খাত অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় অবদান রেখেছে বলছে ভারতের পরিসংখ্যান ব্যুরো। তবে অর্থনীতির এই গতি ধরে রাখতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকে প্রণোদনা সহায়তা অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। এদিকে খাদ্যের দাম আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চলতি বছর ডলারের বিপরীতে শ্রীলঙ্কার রুপির দর কমেছে 7.5 ভাগ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।